তারা এবার ফেঁসে যাচ্ছে। এবং আমাদেরকে রাজনৈতিকভাবে প্রতিটি দলকে এই বিষয়টিকে চূড়ান্ত করতে হবে। রাজনীতির স্বার্থে কোনো অপরাধীকে যেন আমরা ছাড় না দিই। আজকে যদি কোনো দল ছাড় দেয়, তাহলে আগামী দিনে সেই দল বা অন্য দল এই হামলা, গুম, খুন, ক্রস ফায়ার অব্যাহত রাখবে। আর এই অফিসাররা সবসময় মনে করেন যে আমরা বেঁচে যাব। সরকার ফেঁসে গেলেও সেনাবাহিনী, র্যাব, পুলিশ তারা মনে করে তারা বেঁচে যায়। সবসময় তারা বেঁচে যায়, কিন্তু এখন পর্যন্ত অনেক খুনি বেঁচে গেছে, এখনো রাষ্ট্রীয় ক্ষমতায় বসে আছে অনেক খুনি, কিন্তু প্রতিশ্রুতি ছিল তাদেরকে আমরা আইনের আওতায় আনবো। চলুন এবার আন্তর্জাতিক খবরে যাচ্ছি। প্রিয় দর্শক, ভারত তার সর্বোচ্চ লবিটি করেছিল রাশিয়ার সাথে, কারণ রাশিয়া থেকে তেল কেনার জন্য আমেরিকার কাছে বড় মাসুল দিতে হয়েছিল ভারতকে। ট্যারিফ, বড় মাপের ট্যারিফ যোগ করে দিয়েছিল ভারতের উপর মিস্টার ডোনাল্ড ট্রাম্প। এরপর নরেন্দ্র মোদী তিনি প্রকাশ্যে আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়ে রাশিয়ার মাধ্যমে চীন বলয়ে প্রবেশের চেষ্টা করেছেন এবং তিনি চীনে সফর করেছেন। সেই সফরে চীনের সর্বোচ্চ ব্যক্তি শি জিনপিং এর সাথে ফটো সেশন করেছেন হাস্যোজ্জ্বল মুখে। পাশাপাশি সাইড লাইনে ভ্লাদিমির পুতিনের সাথেও তার মাখামাখিটা ছিল চোখে পড়ার মতো। কিন্তু চীন তার চিরশত্রুকে যতটুকু অ্যাক্সেস দিয়েছে তার চেয়ে বড় বাণিজ্যিক পরিকল্পনা দিয়ে গ্রিপে আটকাবার চেষ্টা করেছে। এবং চীন বুঝতে পেরেছে এই সময়টিতে ভারতকে তার পক্ষে নিয়ে বড় রকম আরো বড় সারপ্রাইজ দেবেন তিনি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো বড় বাপের খেলোয়াড়, তিনি এইসবে খুব বেশি ভরকে না গিয়ে তিনি তার চমক বা সারপ্রাইজ অব্যাহত রেখেছেন। তো হঠাৎ করে ভ্লাদিমির পুতিনের রাশিয়া কিছু তথ্য ফাঁস হয়েছে। সেই তথ্য বলছে পাকিস্তানের JF-17 থান্ডার যুদ্ধ বিমান তৈরির যে পার্টস বা মেশিন, মূল মেশিনটি, এই আধুনিক মেশিনটি এবার রাশিয়া পাকিস্তানকে দিতে যাচ্ছে। আপনারা জানেন এটি চীন এবং এটি পাকিস্তান এবং চীনের যৌথ উদ্যোগে তৈরি একটি আধুনিক যুদ্ধ বিমান। সাম্প্রতিক পাক ভারত যুদ্ধে J-10C এবং 17 থান্ডার এই দুটো যুদ্ধ বিমানকে ব্যবহার করেছে পাকিস্তান এবং বড় রকম সাফল্য পেয়েছে। তো পাকিস্তানের সাথে যে নতুন চুক্তিটি হচ্ছে রাশিয়ার, সেখানে রাশিয়া পাকিস্তানকে এই JF-17 থান্ডার যুদ্ধ বিমান তৈরির তারা মেশিন দেবে, পাশাপাশি আধুনিক আরো বেশ কিছু সরঞ্জাম দেবে, যেটা পাকিস্তান সেনাবাহিনীকে একটা চ্যালেঞ্জিং অবস্থা নিয়ে যেতে পারে। ঠিক একইভাবে রাশিয়ার চিরশত্রু আরেক বিশ্বমণ্ডল আমেরিকা, তারা পাকিস্তানকে দিচ্ছে আধুনিক আকাশ কি বলবো মানে কি বলে মিসাইল সিস্টেম। বলা হচ্ছে এই মাল্টিরোড মিসাইল সিস্টেম এতটা আধুনিক যে এটা ভূমি থেকে আকাশে, আকাশ থেকে ভূমিতে, পাশাপাশি এটি যদি 16 যুদ্ধ বিমানে সেট করা যায়, F-16 যদি সেট করে অ্যাটাকে যায় পাকিস্তান, সেক্ষেত্রে এটি নিখুঁতভাবে শত্রুর যে কোনো আক্রমণ ধ্বংস করতে পারবে। শুধু তাই নয়, এই মিসাইলটি পাকিস্তানের কি বলবো যুদ্ধ বিমান থেকে শত্রুর ড্রোন ভূপাতিত করতে পারবে শত্রুর বিমান, যেটি J-10C দিয়ে পাকিস্তান ভারতের রাফায়েল এবং মিগ সহ কয়েকটি সিরিজের যুদ্ধ বিমানকে আক্রমণ করে এই সাম্প্রতিক যুদ্ধে ধ্বংস করেছে। এবং বলা হচ্ছে যে তাদের যে PL-15E মিসাইল, এটিকেও আরো আধুনিকায়ন করা হচ্ছে। পাশাপাশি এই মিসাইলটি শত্রুর অদৃশ্য আক্রমণ, ধরেন বাংলাদেশের মানচিত্র দিয়ে বোঝাই, বাংলাদেশের রাডার সিস্টেম বা বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার সিস্টেম শত্রুর আক্রমণ তার মূল স্থানে প্রবেশের আগেই, অর্থাৎ আমাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম দেখতে পাচ্ছে যে মায়ানমার থেকে একটি মিসাইল বাংলাদেশে আসছে, কিন্তু সেটি বাংলাদেশের টেরিটরিতে প্রবেশ করেনি, সেটি মায়ানমারের মধ্যে আছে এবং আমার সীমানার অনেক দূরে। তো আমেরিকান এই মিসাইলটি সেই টার্গেটকেও ধ্বংস করতে পারবে। অর্থাৎ শত্রুর ঘরে থাকা অবস্থায় শুধু সেটি নিক্ষেপ করা হয়েছে অটোমেটিক, এটিকে এই মিসাইলটিকে ব্যবহার করা যাবে শত্রুর ঘরে গিয়ে আক্রমণ করে ধ্বংস করতে পারবে। এবং বলা হচ্ছে এটার স্পিড লিমিট সমসাময়িক যে কোনো মিসাইলকে বিট করতে পারে।
পাকিস্তানের সাথে প্রায় $2.5 বিলিয়ন এই চুক্তিটি হয়েছে 2030-এর মধ্যে। এই সকল 30 না, দুঃখিত, তথ্যটা 2027-এর মধ্যে এবং 27 থেকে 30-এর মধ্যে এই মিসাইলগুলো আমেরিকা পাকিস্তানকে হস্তান্তর করবে। এখন প্রশ্ন হলো, আমেরিকার এবং রাশিয়ার সুনজরে পাকিস্তান পড়লো, আর বৃহৎ শক্তি বা উপমহাদেশের বা বিশ্ব সামরিক শক্তি চতুর্থ দানবীয় রাষ্ট্র বা বৃহৎ রাষ্ট্র ভারত এই সময়টিতে এসে কোণঠাসা হলো কেন? ভারতের গণমাধ্যমগুলো বলছে, বা কংগ্রেসম্যানরা, মানে ভারতের যে কংগ্রেস রাজনৈতিক দল, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে নরেন্দ্র মোদী তার একঘেয়েমি বা তার বিজেপি বা আরএসএস সাম্প্রদায়িক রাজনীতির শেষ পরিণতি হলো ভারতকে তার বন্ধুদের থেকে আলাদা করে ফেলা। সাম্প্রতিক সময় কানাডা বা ইউরোপীয় অনেক রাষ্ট্র ভারতকে না বলে দিয়েছে। একই সঙ্গে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প তার প্রতিশোধের মাত্রা এমন পর্যায়ে চলে গেছে যে তিনি সুযোগ পেলেই ভারতকে খুব বসাচ্ছেন, যে কোনো ক্ষেত্রে তিনি সুযোগটি ব্যবহার করছেন। আবার ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরকে ডেকে নিয়ে কখনো ডিনার, কখনো লাঞ্চ করাচ্ছেন, ফটো সেশন করছেন, কখনো তার সাথে হাস্যোজ্জ্বল ছবি টুইট করছেন। সবকিছু দিয়ে তিনি বোঝাচ্ছেন যে আমি তোমার শত্রুকে আমার বন্ধু বানিয়ে তোমার বিরুদ্ধে ব্যবহারের জন্য সব রকম খেলা খেলতে পারে। এখন আমেরিকা যে অস্ত্রটি ভারতকে দেয়নি, সেটি পাকিস্তানকে দিয়ে কি বার্তা দিতে পারে ভারতকে, কম বেশি আপনারা বুঝতে পেরেছেন। পাশাপাশি ভারত এত মানে কি বলবো বৃহৎ আকারের লবি করে জয়শঙ্করের মতো ব্যক্তিকে রাশিয়ায় পাঠিয়ে সর্বোচ্চ চেষ্টা করেও তারা আটকাতে পারেনি পাকিস্তান রাশিয়ার মধ্যে সামরিক চুক্তির বিষয়টি বা সম্পর্ককে বাধা দিতে পারেনি। যে তথ্য ফাঁস হয়েছে যে রাশিয়া পাকিস্তানকে তার যুদ্ধ বিমান তৈরির মেশিনগুলো বা অস্ত্রপাতি বা কি বলবো যন্ত্রাংশ দিচ্ছে, এটা একেবারে নরেন্দ্র মোদীর জন্য কি বলবো মানে একটা ভয়ঙ্কর বার্তা শুধু নয়, আশ্চর্য হওয়ার মতো বার্তা। মূলত পাকিস্তান এই মুহূর্তে রাজনৈতিকভাবে দেশের ভেতরে যতটাই কি বলবো যে অপরাজনীতি করছে, কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে পাকিস্তান একটা দুর্দান্ত রাজনীতি করছে এই মুহূর্তে। একদিকে আরব রাষ্ট্রের সাথে সামরিক চুক্তি করছে, অন্যদিকে বাঘকে মানে যে বলেন বাঘ আর কুমিরকে এক করে সম্পর্ক সৃষ্টি করছে আমেরিকা এবং রাশিয়াকে। এবং উপমহাদেশে পাকিস্তান বোঝাচ্ছে তার অপারেশন গুরুত্ব, বোঝাচ্ছে তার প্রয়োজনীয়তা। এর সবকিছুর মূল ছকটি বা চালটি তৈরি করে দিয়েছে আবার ভারত। অর্থাৎ তাদের যে পেহেলগাঁও এবং তার সাম্প্রতিক সময় তাদের যে অ্যাটাকটি হয়েছিল, সন্ত্রাসী হামলা ভারতের ভেতর, সে হামলার দায় পাকিস্তানকে দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ভারত যুদ্ধ করতে এসে এক প্রকার নিচে ধোলাই খেয়ে যখন চলে গেছে, তখন আন্তর্জাতিক পরিমণ্ডলে পাকিস্তানের গুরুত্বটা বেড়ে গেছে। আর বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমেরিকা বুঝতে পেরেছে যে বৃহৎ দেশ ভারতকেও তার চেয়ে ছোট আয়তনে সামরিক বাহিনী বা জিডিপি বা যাই বলি না কেন রিজার্ভ সব দিক থেকে বহু গুণ ছোট পাকিস্তান সামরিক খাতে অনেক অ্যাডভান্স বা এগিয়ে গেছে, যেটা ভারতের মানে পাকিস্তানের কাছে পরাজিত হওয়া ছাড়া উপায় ছিল না। তাই বিজেতাকে বা শক্তিশালীকে মানে এই অঞ্চলে যিনি বিজেতা বা বিজয়ী তার সাথে সবাই বন্ধুত্ব করতে চাইছে। আর নরেন্দ্র মোদী দীর্ঘদিন ধরে ধর্মান্ধতা কিংবা আরএসএস যেই রাজনৈতিক থিমে চলেছেন বা পুরো ভারতকে নিরপেক্ষতা থেকে ধর্ম নিরপেক্ষতা থেকে সরিয়ে একটা ধর্মান্ধতার দিকে নিয়ে গেছেন, সব কিছু মিলে নরেন্দ্র মোদী এখন বিদায়ের ঘন্টা বাজছে তার জন্য। কারণ তার রাজনীতির এই মুহূর্তে পুরো ভারতকে তিনি কোণঠাসা করে ফেলেছেন, আর এই সুযোগটি কংগ্রেসরা কাজে লাগাচ্ছে এবং তার মিত্ররা ক্রমান্বয়ে তার শত্রুর সাথে বন্ধুত্ব করছে। এটা অনেক বড় চপেটাঘাত। এখন প্রশ্ন করতে পারেন সবকিছুর কনক্লুশনে বাংলাদেশের ভূমিকা কি হতে পারে। আমি বারবার এই কথাটি বলছি, বাংলাদেশের রাজনীতিবিদরা মনে করছেন যে বাংলাদেশকে রক্ষা করতে পারে ভারত, ভারতের ছাড়া বাংলাদেশ চলতে পারবে না, ভারত ভারত মানে আমাদের ভারতের পাঁচ চাঁটা ছাড়া বাংলাদেশের রাজনীতিবিদরা কখনো কল্পনাই করতে পারেনি। কিন্তু এই মোক্ষম সময়টি এখন তাদের হাতে রয়েছে, সেটি হলো বাংলাদেশ এখন ভারতের হাত ছেড়ে যদি চীন পাকিস্তানের বলয়ে প্রবেশ করে তাহলে বাংলাদেশ সঠিক রাজনীতিটা করতে পারবে। সেটা আমাদের সামরিক বাহিনী এবং পলিটিশিয়ানদের জন্য এখন প্রযোজ্য। কারণ
এই মুহূর্তে সবচেয়ে বড় কোণঠাসা পজিশনে ভারত। ভারতের পাশে তার একটা মিত্র নেই, একমাত্র ইসরায়েল ছাড়া। আর সেই ভারতের চাপে পড়ে তাদের কাছে যদি মাথাটা বিক্রি করে দেয়, লেজটা বন্ধক রাখে, এই সময় এসে তার চেয়ে বড় ভুল রাজনীতি আর বাংলাদেশের পলিটিশিয়ানদের জন্য হতে পারে না। এখন বাংলাদেশ ভুল কক্ষপথে প্রবেশ করবে নাকি সঠিক কক্ষপথে প্রবেশ করবে, এটি বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্তের মাধ্যমে জানাতে হবে। কারণ এই মুহূর্তে পাকিস্তান, চীন যে মাত্রায় রাজনীতি করছে আন্তর্জাতিক বিশ্বের সাথে, বাংলাদেশ যদি এই যাত্রায় সেই কক্ষপথে প্রবেশ করে, আমি মনে করি 54 বছর পর বাংলাদেশ প্রকৃত স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারবে। কারণ আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে ভারতের রাজ্যে প্রবেশ করেছিলাম। বাংলাদেশ ছিল স্রেফ ভারতের একটি অঙ্গরাজ্য, এবং সেখান থেকে 24-এর বিপ্লবের মাধ্যমে আমরা যে মুক্তির স্বাদ নিতে চেয়েছিলাম, সেখানেও আবার বাগড়া দিয়েছিল এই বাংলাদেশের দুষ্ট পলিটিশিয়ানরা বা ভারতীয় দালালরা, এবং ভারতের মাফিয়ারা তো আছে। এই সময়টিতে এসে বাংলাদেশ পারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে, সেটি যে আমরা বন্ধুত্ব যদি ভারতের সাথে করি, সমতা ভিত্তিতে করব, মানে সম্মানের ভিত্তিতে করব। তুমি যদি সীমান্তে ফেলানিকে মারো, আমি তোমার সীমান্তে একজন মারবো, যেটা পাকিস্তান করে। তুমি যদি আমাকে চোখ রাঙানি দাও, আমিও চোখ রাঙানি দেব, যেটা পাকিস্তান দেয়। কারণ চীন এবং পাকিস্তান বাংলাদেশকে হাত বাড়িয়ে ডাকছে যে আসো তুমি আমার বলয়ে, তারপর তোমার শরীরে যদি ওরা একটা বুলেট মারে, 5টা বুলেট আমরা তোমার পক্ষ থেকে মেরে দেব, অথবা আমরা 5টা বুলেট মারার মতো শক্তি তোমাকে তৈরি করে দেব। এটা চীন এবং পাকিস্তান বাংলাদেশকে বারবারই প্রফেসর ইউনূসের এই গভর্নমেন্ট, মানে সরকারকে বার্তা দিচ্ছে। আর সবকিছু মিলে সেই দিকে বাংলাদেশ হাঁটছে বলে মনে হচ্ছে, কিন্তু এখনো বাংলাদেশ সরকারের, এই সরকারের ভেতরে রয়েছে ভারতীয় প্রেতাত্মারা, তারা বাংলাদেশকে ভিন্ন দিকে টানছে। আর আমাদের উপদেষ্টা মন্ডলীরা আছেন ভাগ বাটোয়ারা নিয়ে, কমিশন নিয়ে, বিভিন্ন নিয়োগ বাণিজ্য করে হাজার হাজার কোটি টাকা বিদেশি পাচার নিয়ে। বাংলাদেশ একটা কাঙ্ক্ষিত টার্গেটে বা একটা, মানে কি বলবো, যে বড় রকম বৃহৎ সড়কের মাঝখানে দাঁড়িয়ে ভুল পথ। একদিকে হলো এই পথ দিয়ে বাংলাদেশ সাগরে হারিয়ে যাবে, মিলে যাবে। আরেকটি পথ হলো বাংলাদেশ আন্তর্জাতিক বলয়ে প্রবেশ করবে। কি করবে এখন বাংলাদেশ আসলে? এই সময়টায় বিএনপি, জামাত সহ প্রত্যেকটি রাজনৈতিক দলের রাজনীতি হওয়া উচিত 54 বছর পর আমরা এবার স্বাধীনতার স্বাদ নিতে চাই। সেটা হলো বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াবে, স্বনির্ভর হয়ে দাঁড়াবে, এবং বাংলাদেশ যে কোনো রাষ্ট্রের তাবেদারি করে না বা কোনো রাষ্ট্রের হাতে বন্দী নয়, সেটি এবার প্রমাণের সময় এসে গেছে। দর্শক,